গত যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে এটা সঠিক না, এটা ভুল। এই ব্যাখ্যা যদি তারা দেন তাহলে তারা পঞ্চম সংশোধনী মামলার জাতাকলে নিজেদেরকে আবার ফেলার ব্যবস্থা করছেন। কোন পিছুটানের কারণে আমাদের দেওয়া হা ভোটকে নিগেট করে দিয়ে ভিন্ন একটা জিনিসকে চেপে ধরতে হচ্ছে? যা হচ্ছে এটা কিন্তু আসল ঘটনা না, পিছনে কি কারণে এটা হচ্ছে এটাই আসল ঘটনা। এই কারণটা খুঁজবেন। কি কারণে হোম মিনিস্টার এত অ্যাক্টিভিটি দেখাচ্ছেন? কি কারণে ল মিনিস্টার এত চুপ আছেন? কি কারণে ল মিনিস্ট্রির ফাংশন আরেক মিনিস্ট্রিকে পালন করতে হচ্ছে? কি কারণে একজন ব্যক্তির 25 দিন 30 দিন আগে দেওয়া কমিটমেন্ট 30 দিন পরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন হয়ে গেছে? সেই গণভোটের আদেশ এখন আর বাস্তবায়ন করতে চান না। এর অর্থ হলো কোনো না কোনো জায়গায় সম্ভবত এক ধরনের ঋণ তৈরি হয়েছে, যে ঋণটাকে আপনারা পরিশোধ করতে গিয়ে গণভোটকে অ্যাভয়েড করতে হচ্ছে। 4 কোটি 5 কোটি লোক এর পক্ষে রায় দিয়েছে, এটাকে অ্যাভয়েড করতে হচ্ছে কোন ঋণের কারণে? কোথায় নাকে খত দেওয়ার কারণে 4 কোটি 5 কোটি লোকের ভোটকে অ্যাভয়েড করতে হচ্ছে? আর না হলে জনগণের দল বলেন, আপসহীন নেত্রীর দল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বলেন, বর্তমান তারেক রহমান সাহেবের দল বলেন, প্রাইম মিনিস্টার, কোনো এক জায়গায় মানুষের দলেই যদি বলেন, মানুষের ভোটের কথাই যদি বলেন, তাহলে 5 কোটি লোকের ভোটকে যদি অ্যাভয়েড করে বিশেষ কোনো জিনিস অ্যাচিভ করতে চান, তখন একজন রিজনেবল মানুষ এই প্রশ্ন উত্থাপন করবে যে 5 কোটি লোকের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এজেন্ডা, আইডিয়া, চিন্তা কোন জায়গায় লুকায়িত আছে যা 5 কোটি লোকের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ? প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। হাজারো শহীদের রক্তের সিঁড়ি বেয়ে দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। তিনি আসলেন, দেখলেন, দৃষ্টি বিনিময় হলো, কোটি মানুষের হৃদয় জয় করে নিলেন। এরকমই তো অনেক সময় হয়, কোনো বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, সুপারস্টার আসে, জনতার হৃদয় মন জয় করে নেয়। আপনারা তো দেখলেন বক্তব্য, কি বুঝলেন? বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বহুদিন ইন্ডিয়াতে ছিলেন, প্রচুর বাকপটু, প্রচুর বলেন, প্রচুর স্মার্ট, হেভি। কম তো দেখলাম না জীবনে, কিন্তু কথা বেশি বলতে গেলে আকপাত চিন্তা করে না করে বললে একটু সমস্যা হয়। শিশির মনির সাহেব যেটা বলছেন, উদর পিণ্ডি ফুদর গাড়ে, আমাকে যদি বলতে বলেন কোন মন্ত্রণালয়ের আইনের বিষয়ের কাজ এখন যদি স্বরাষ্ট্রমন্ত্রী করেন, লক্ষণ ভালো না। ওই যে আগে একটা ভিডিও দিছি, লক্ষণ ভালো না। আবার এক রাষ্ট্রপতি মহোদয়, মানুষ কতটা বিবেক বর্জিত হলে এইসব কথা বলতে পারে? প্রথমত সম্মানিত না সম্মানিত আমি ঠিক জানি না, আমার নতুন প্রজন্মই মনে হয় ভালো জানে এই বিষয়, বাংলায় যারা পড়ে টরে। সম্মানিত না সম্মানিত, যাই হোক, স্লিপ অফ টাং, ম্যান ইজ মর্টাল। অহরহ বলতে হয়। আমাদের 9-10-এ যখন আমরা পড়তাম তখন ফুটুর ফাটুর ইংরেজি বলাই হতো। আরেকটা মজার ইংলিশের কথা বলতেছি, ওটা তো শুনলেন। কেন শিলং এক্সপ্রেস আমার এই ভিডিওতে কথাটা আছে সেটা তো বুঝতেই পারছেন। তো আমাদের সেটা ক্রিমিনাল অ্যাফেকশন, গ্রামের আমার একটু বড় 2-3 জন ছিল, খুব ঘনিষ্ঠ, আমাদের বংশের, একই বংশের। আর একজন ওদের আত্মীয় ছিল পাশের গ্রামের, পরের গ্রামের।
লেখাপড়া, আমরা তো লেখাপড়া করতাম, ও তেমনটা লেখাপড়া করতো না। বোধহয় 7, 8 পরে ইস্তফা দিছে। ওর ভাইয়ের আবার অনেক টাকা পয়সা ছিল এবং সে খুব গল্প করতো। সে ছিল লঞ্চের ক্লার্ক, ওই যে টাকা আদায় করে টিকিট করে, ওই রকম আর কি। সেই সময়, সেই 65, 67, 68 সনে তখন ছিল ছোট লঞ্চ, একেবারে ছোট টেরি লঞ্চ ওগুলো, বাট প্রচুর টাকা পয়সা সে কামাইছে। সে লঞ্চ ডুবির থেকে বেঁচে গেছে, একবার লঞ্চ ডুবে গেছে, কিন্তু সে সাতটায় মাত্রায় উঠছে। খুব স্মার্ট ছিল, আমি দেখছি তাকে, ওর বড় ভাইকেও আমি দেখছি। যাই হোক, পরে 2-3টা বিয়ে শাদী করে, বেশ পরিচিতই ছিল। তো ওই ভাইটা, আমাদের এই যে 2-3 জন পরিচিত ছিলাম, এর ভিতরে একজন, তার এক আত্মীয় আর কি, পড়তো ওরকম জুনিয়র। আমরা তখন 8-9-এ পড়ি, ও 7-8-এ পড়তো। আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয় ওই মেয়েটা আর কি, 2-1 গ্রাম পাশে আর কি। ওর আত্মীয়, ওর ভাইয়ের ইয়ে হয় আর কি, ওয়াইফের বোন আর কি, জাস্ট বিআইন হয় আর কি। তো ও প্রায় যেত ওখানে আর কি বেড়াতে। স্বাভাবিক, তালুই বাড়িতে যেতেই পারে, এটা স্বাভাবিক। আমি আমার বোনের বাড়িতে কত বেড়াইছি, কিন্তু কি ছিল আমি সচক্ষে তো দেখি নাই। আর যে একেবারে দেখি নাই তাও বলা যাবে না, বাট আমি সেটা না বললাম। তো ওই ফজলু, ওর নাম, সরি নামই বলে ফেললাম, ফজলু, যাই হোক। কিন্তু ও ইংলিশ টিংলিশ বলার চেষ্টা করতো। তো ওই যে যেত ওর মানে আত্মীয়ের বাসায় আর কি, সেই সময় তো টিন এজ, তো বলতো, আরে তোমরা আমাদেরকে বলতো, তোমরা তো জানো না ওর তো ওখানে ক্রিমিনাল অ্যাফেকশন আছে। সেই সময় এত এই যে সম্পর্ক, জিএফ টিএফ কি এখন বলা হয়, এই সমস্ত ভাষার প্রচলন ছিল না, এই সমস্ত কথাবার্তার চালচলন প্রচলন মোটেই ছিল না, একেবারেই ছিল না। কেউ এগুলো ভুলেও বলতো না, আমার মনে হয় আর কি। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা কিছু এইসব না, এগুলা ছিল না। আমি টোটালি বলতেছি, আমার মতন বয়সী যারা, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবে। সো ওই কথাটা বলে ফেলছে যে ওখানে তো যায় ও, কেন জানো, ওর তো ক্রিমিনাল অ্যাফেকশন আছে ওখানে। So, আমার আজকে সেই কথাটা মনে পড়তেছে যে আমাদের মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা এই যে প্রেসিডেন্ট সাহেব যে কথা বললেন, আসলে এই রাষ্ট্রটার মান মর্যাদা যে কতটা নিচে চলে গেছে, আমি সেটা ভেবেই আমি আসলে শিহরিত হয়ে আতঙ্কিত বোধ করি। যে একজন প্রেসিডেন্ট, উনি যেই সরকার বা যেই রেজিম তাকে নিয়োগ দিছে, উনি সেই রেজিমের কে বলতেছেন যে এটা ছিল, কি ছিল, ফেসিবাদ, ফ্যাসিস্ট শাসক। তাহলে উনি কি? উনি তো সেই সরকারেরই একটা অংশ, রাষ্ট্রপতি, এবং সর্বোচ্চ চেয়ারে উনি বসেছিলেন সেই সরকারেরই। মানুষ আসলে আকপিচ ভাবে কথা বলে না, যে আমার এই কথাটা, আমি জানি না ওনাকে কে বাধ্য করছে বা কারা লিখে দিছে এই বক্তৃতা। আমি ওনার জায়গায় হলে সোজা আমি এর আগে আরো 1 বছর আগে আমি পদত্যাগ করে চলে যেতাম, কারণ এই মানসিক চাপ, ওখানে যাওয়ার প্রশ্নই আসে না। ওইরকম একটা, যদি ফ্যাসিস্ট হয় তো সেই সরকারের প্রেসিডেন্টের পদ নেওয়ার কি দরকার ছিল? আর ওনার তো কাহিনী আমরা জানি, সব ব্যাকগ্রাউন্ড তো জানি, কিভাবে উনি ওই পর্যায়ে আসছেন, উই নো। তো আমি আমার এই প্রজন্মকে বলবো, বাবা, এই সমস্ত জায়গায় তো যাওয়াই উচিত না নিজের আত্মমর্যাদার জন্য। আর যদি বেড়েই উঠে থাকো ওইভাবে, তাহলে তো ইটস অল রাইট, এভরিথিং ইজ হালাল, जो आएगा बिल्कुल হালাল है, ले लो, খাও দাও, ফুর্তি করো। তারপরেও আমি বলবো যে যদি ভুলক্রমে বা যে কোনো লোভের বশবর্তী হয়ে এসেও যে যায় কেউ বা কিছু, উচিত ছিল ওখান থেকে একেবারে রিলিফ নিয়ে, ব্যক্তিগত কারণে যে আমার শরীর ভালো না, আমি এখানে আর থাকতে চাই না, রিজাইন দিয়ে চলে যাওয়া উচিত ছিল। কিন্তু যে সমস্ত কর্মকাণ্ড উনি করেছেন এবং যেটা কথা সংসদে উনি বলেছেন, এটা তো কাম্য না। এটা জাতির সামনে কি দৃষ্টান্ত উনি স্থাপন করলেন। যাই হোক, তো এটা আসলে এটা অত্যন্ত লজ্জাস্কর আর কি। আর স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যে কথাবার্তা বলেন, এটা ওনার কাজ না। আর উনি যেই ভাষায় যত তাড়াতাড়ি অঙ্গভঙ্গিতে, বাচনভঙ্গিতে কথা বলেন, যে শব্দ চয়নে, এটাও ঠিক না মনে হয়। এটার সুদূর প্রসারী ফলাফল খুব ভালো হবে বলে আমি মনে করি না। ওনারা সাফল্যের সাথে 5 বছর পুরা করুক, সেটা আমি কামনা করি, কিন্তু কতদূর করতে পারবেন
সেটা তো ওনাদের কর্মকাণ্ডের উপরে নির্ভর করে, ওনাদের দূরদর্শিতা, ওনাদের দক্ষতা, ওনাদের শিক্ষা, ওনাদের মেধা, ওনাদের অভিজ্ঞতা, এগুলোর উপরে নির্ভর করে। তো কথাবার্তায় মনে হয় যে ওই যে শিশির মনির সাহেব যেটা বললেন, যে কোথাও জানি একটা কিসের টান আছে, ওই যে ক্রিমিনাল অ্যাফেকশন, এবং আছে যে এটাও বাস্তবতা, রূঢ় বাস্তবতা, কিন্তু সেই বাস্তবতা, সেই অ্যাফেকশনে, সেই টানে, সেই মহব্বতের পরিণতি ভালো হবে না। এই যুব সমাজ কখনোই আর এদেশে মেনে নেবে না কোনো আধিপত্যবাদ, কোনো বহিঃশক্তির ইনফ্লুয়েন্স। আমিও বিনয়ের সাথে অনুরোধ করব, জান দিবে তবু দেশের মান দিবে না, ইজ্জত দিবে না, কারো নাকে খত নেবে না। এই রাষ্ট্রের কর্তৃত্ব এই দেশের মানুষের, এই দেশের 18 কোটি মানুষের এই রাষ্ট্র। এখানে কি হবে কি হবে না সেই সিদ্ধান্ত এই রাষ্ট্রের জনগণের। আর এই রাষ্ট্রের জনগণের ভিতরে নতুন প্রজন্মই পারে, এটা নতুন প্রজন্মেরই এখন এটা দেশ। আমি বলবো আমার মতন যারা, তাদের আসলে এখন চাওয়া পাওয়ার কিছু থাকা উচিত না। যদি কারো থাকে, আমি তাকে বিনয়ের সাথে বলবো, আপনি এখন বাদ দেন, হাতে তসবিহ নেন, আর মসজিদে যান, আর আল্লাহ বিল্লাহ করেন, ঘরের মধ্যে বসে থেকে রোজা নামাজ করেন। আর কত খাইবেন, আর কত খাওয়া যায়? ভালো না, এত খাওয়া ভালো না। একেবারে অনন্তকাল বেপিয়া খাইবেন আর আরামে শুইবেন, এটা পারবেন না। আরামে শোয়া হবে না, ঠিক আছে? আমি বলে দিলাম, হবে না। আরামে শুইতে পারবেন না, নিশ্চিন্তে শুইতে পারবেন না, কখনোই পারে নাই, কেউ পারে নাই। তাহলে ফেরাউন নমরুদরাই পারত। সো ভালো না, এটা ডালমে কুছ কাল। একজন স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ কি? স্বরাষ্ট্রমন্ত্রীর কি আইন মন্ত্রণালয় চালানো? দেখেন, সিলেট শহরের নিরাপত্তা নয়, অনিরাপদ শহর। আমি বলি, সিলেট কোন শহরটা নিরাপদ? কেউ বলতে পারবেন? একজন হাই অফিসিয়াল পুলিশ কর্মকর্তা বলতেছেন। সো নিজের মন্ত্রণালয় দেখার সময় নাই তার, সে গিয়া আইনের বিষয়ে কথা বলে। এই ঢাকা শহর কি নিরাপদ? সারা দেশে কি ঘটনা প্রতিদিন ঘটে, ওনার কি চোখে পড়ে? ওনার কি সেগুলো দেখার সময় আছে? এমন ভাবে বেইজ্জতি হইয়া ওই সাহারা খাতুনের মধ্যে না 48 ঘন্টার মধ্যে এই সাগর রনি হত্যার খুনিদের ধরে ফেলবে। কত 48 ঘন্টা গেছে খোদা তাআলাই জানে। এই তো এই রাষ্ট্র। আরেকজন বলছিলেন না, উই আর অলসো লুকিং ফর দ্য শত্রুজ। তা আপনাকেও এক সময় দেখা যাবে উই আর অলসো লুকিং ফর দ্য শত্রুজ বলতে হতে পারে। বাবা, সব আসলে একটা তাল গোল পাকানো একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের ডান বাম কোনো কিছু ঠিক নাই। আসলে মানুষের কিভাবে ঠিক থাকবে? দিন 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 গোল্লাই যাচ্ছে। আর কত বলবো? শুধুই ভরসা করি নতুন প্রজন্মের উপরে। বাবা, ডু সামথিং, কিছু একটা করো, কিছু একটা করো, ঐক্যবদ্ধ থাকো, ইনশাআল্লাহ জয়ী হবে। আর আমার মতন যেগুলো আছে, এগুলো কোনোদিনও কোনো সৎসাহস নিয়ে সামনে এসে দাঁড়াতে পারবে না। দাঁড়াবার মতন কোনো সৎসাহস এদের নাই, থাকার কথা না, মরালি কোনো দিক থেকেই না, ঠিক আছে? বাট তোমাদের ঐক্য দরকার। আমি বলবো, প্রত্যেককে বলবো, বাবা তোমাদেরও তো আবার সন্তান সন্ততি হবে, তোমরাই তো এই দেশের মালিক। তারা কিভাবে লেখাপড়া করবে? তারা কিভাবে চাকরি পাবে? তারা কোথায় যাবে? কিভাবে এই সমাজ চলবে? এটা তো একটা গজবের রাষ্ট্র। আমি সবসময় বলি, অকপটে বলি, কেউ তো প্রতিবাদ করে না। কিভাবে প্রতিবাদ করবে? প্রতিবাদ করার মতন কোনো ভাষা নাই, কোনো যুক্তি নাই, কোনো বিষয় নাই। বাট আমি চাই এই নতুন প্রজন্ম দেশটাকে বদলে ফেলুক, এটাকে ঠিক করুক। তারাই ক্ষমতায় আসুক, তারাই রাষ্ট্রটাকে চালাক, তারাই আমাদেরকে পথ দেখাক একটা নতুন দিগন্তের। হ্যাঁ, উনি বলছেন এপিক এপিক ফিউরি, এপিক ফিউরি, এপিক ফিউরি। এখন এপিক ফিউরিতে ব্যাকফায়ার করতেছে। যুদ্ধটা উনি মনে করছিলেন 2 দিনে ইরান একদম ভস্কায় যাবে, 3 সপ্তাহ চলতেছে। আমি তো বলছি 50 বছর চলুক। খরচপাতি কেউ দিচ্ছে না, হরমুজ প্রণালীতে ওনাকে উদ্ধার করার জন্য কেউ জাহাজ পাঠাচ্ছে না। খুব খারাপ অবস্থা। এখন উনি খোঁটা দিতেছেন, জাপানে আমি 40,000, কোরিয়াতে 50,000, জার্মানিতে 50,000 সৈন্য রাখি, তোমরা এখন আমাকে কোনো সাহায্য করতেছ না, তোমাদেরকে আমি প্রোটেকশন দিচ্ছি। এটা খোঁটা দেওয়া বলে না? তোরে আমি এত এত দিচ্ছি, তুই আমার এখন কিচ্ছু করস না, তুই আমার 1 টাকাও দিতে পারস না, দেশ না। ওইরকমই একটা অবস্থা, খুব খারাপ অবস্থা। আর ইরান মাশাআল্লাহ
একটার পর একটা ভস্কায় দিচ্ছে। আশেপাশে যেগুলো মুসলিম দেশ আছে এগুলোর একদম ঘাড়ের মধ্যে যায় পড়তেছে মিসাইল। সব মিলে একেবারে ভয়ঙ্কর অবস্থা। এটা ঠিক না, এগুলা মোটেই ঠিক না। সো আমার একমাত্র ভরসা নতুন প্রজন্মের উপরে। আমি রাইট ট্র্যাকে থাকো বাবা। এই শিলং এক্সপ্রেস হয় না, ডালমেকুস কালা হয় না, আর এই প্রেসিডেন্টের মতন ভাষণ দিতে না হয় জীবনে, সেই রাস্তাই অবলম্বন করো, সেই পথেই ধরো। সত্যের কোনো ক্ষয় নাই, সত্যের কোনো পরাজয় নাই। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।